পশ্চিম আকাশে সূর্য অস্ত যাচ্ছে ধীরে ধীরে। গোধূলির আকাশ ধূসররাঙা হয়ে আছে। গর্জে ওঠা সাগরের উত্তাল ঢেউ আর শঙ্খশিলে চিউ চিউ গলা ফাটানো আওয়াজ ভেসে আসছে ক্ষণে ক্ষণে। খানিক বাদে বাদে এলোমেলো বাতাসে বালু আস্তরণ সাগরের কোল ভিজে যাচ্ছে ছলাৎছট ঢেউয়ের পানিতে। মাঝে মধ্যেই সেই পানি পার ছাপিয়ে এসে আছড়ে পড়ছে মোমের মতো ফর্সা দুপায়ে। পায়ের সাথে সাথে চিকচিকে বালুতে ভরে যাচ্ছে সুন্দর কারুকাজ করা রূপালি নূপুরজোড়া। অনু সাগরের কোল ঘেঁষে নরম বালুতে আকারে বসে খুঁটিয়ে খুঁটিয়ে হাত দিয়ে ভেজা নূপুরটা নাড়াচাড়া করছে। সেই কখন থেকে এতক্ষণ একাই বসেছিল, তবে একটু আগে ওর পাশ ঘেঁষে বসে পড়ে প্রত্যয়। হাতে দুটো বাবল টি এর জার। একটা বাবল টিতে স্ট্রে ঢুকিয়ে অনুর দিকে এগিয়ে দিতে দিতে প্রত্যয় বলে, এখনকার বাবল টি অনেক ফেমাস, টেস্ট ইট। অনু হাত বাড়িয়ে সেটা গ্রহণ করে নিঃশব্দে। এটা সিপ নেয়। আসলে মজার চাটা, কিন্তু এত বড় জারে চা কে খায় ভাবছে ওরও। নিস্তব্ধ কাটিয়ে প্রত্যয় বলল, এবার বলুন, হঠাৎ করে এই অধমের তলব কেন করলেন? তার আগে আপনি বলুন, এত দূর কেন নিয়ে এলেন? আমি তো স্রেফ হসপিটালের সামনে ওয়েট করতে বলেছিলাম। অনুর জবাবে প্রত্যয় হেসে বলে, আপনি কি করে ভাবলেন যে শুধুমাত্র দেখা করে আমি ক্ষান্ত হব? প্রত্যয়ের কথার জবাবে অনু একটু ব্যথিত হেসে বলল, আমার জীবনটা সামনে থেকে দেখতে যতটা সহজ আর সাবলীল মনে হয় ততটা সহজ নয় প্রত্যয় সাহেব। হুটহাট ডেটে যাওয়া, ঘুরতে বেড়ানো, দুশ্চিন্তা মুক্ত হয়ে একাকী সময় কাটানো কোনোটাই আমার দ্বারা সম্ভব নয়। আপনি হয়তো আরও একটা জিনিস জানেন না, আমি আন্ডার গ্রাজুয়েট। ইন্টারমিডিয়েটে পর আর পড়াশোনা করা হয়ে ওঠেনি আমার। এগুলো আমাকে কেন বলছেন? অনু রোবটের মতো জবাব দেয়, আমি নিজেও জানি না আপনাকে কেন এসব বলবো, শুধু মনে হলো বলা উচিত। প্রত্যয় সাগরের দিকে দৃষ্টিপাত করে বলল, তার মানে আপনি বুঝতে পারেন আমি আপনার জন্য কি ফিল করি, তাই তো? অনু জবাব দিল না, বরং আগের ন্যায় মাথাটা এলিয়ে দিল দুহাটির উপরে। অহেতুক তাকিয়ে রইল অন্যদিকে। তখনই কানে এসে পৌঁছালো প্রত্যয়ের ডিপ ভয়েস, আমাকে সময় দিতে হবে না, আমার সাথে সারাদিন কথা বলতে হবে না, আমাকে প্রেমিক ভাবতে হবে না, প্রেমিকা মতো আবদারও মেটাতে হবে না, আমার খোঁজ নিতে হবে না, শুধু একটা শর্ত। প্রত্যয়ের কথা বেশ কৌতূহল বোধ করল অনু, তাই এবার ঘাড় ঘুরিয়ে চাইল প্রত্যয়ের পানে। প্রত্যয় আগের মতোই সাগরের পানে চেয়ে বলল, এক জীবনে আমি ছাড়া দ্বিতীয় পুরুষের কথা কল্পনাতে ভাবা যাবে না। ব্যাস এইটুকুই। প্রত্যয় অনুর হাঁটুতে এলিয়ে দেওয়া মুখের পানে চাইল। সূর্যের নিগ্রানোর শেষ আলোটুকু ধনুকের ন্যায় তীর্যক হয়ে আছড়ে পড়ছে অনুর চোখে মুখে। ঘন প্লাবন বিশিষ্ট আঁখি দুটো টলটল করছে অশ্রু জলে। সোনালি আলো ছটা আছড়ে পড়ে ছলছলে চোখ দুটো ঝিলিক দিচ্ছে বারবার। কয়েক সেকেন্ডের জন্য প্রত্যয় মনে হলো এগুলো কোনো চোখ নয়, গহীন অভয়ারণ্যের মধ্যে দুটো জংলা দিঘি, কাচের মতো স্বচ্ছ সেই দিঘির মায়াবী জল। এই দিঘির মায়াবী হারিয়ে যাওয়া যায় অনাশয় অকপটে। প্রত্যয় নিজেকে হারিয়ে ফেলল অনুর দিঘির মতো টলমলে চোখে। তারপর অনু প্রশ্নে আস্তে করে জবাব দিল, ব্যাস এইটুকু? অনু এবার স্বার্থপরের মতো বলল, বিপরীতে আমি কি পাবো? যা চাইবে তাই। অনু আড়ালে চাপা নিঃশ্বাস ছেড়ে বুক ভরে সাগরের পাড়ে স্নিগ্ধ বাতাসে ভেতরে টেনে নিয়ে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর জিভ দিয়ে নিজের শুকনো অদর ভিজিয়ে বলল, আমি আপনার শর্তে রাজি আছি প্রত্যয় সাহেব। বিনিময় আমারও যে কিছু চাই। কি চাই? আমার মাথায় একটু হাত বুলিয়ে দেবেন এখন এই মুহূর্তে। অনু মুখশ্রী জুড়ে অসহায়ত্বের ছাপ সুস্পষ্ট। খুব অল্প বয়সে
অনেক বেশি ভারী দায়িত্ব বহন করতে করতে ক্লান্ত মেয়েটা। অথচ এত কিছু পরও দিন শেষে নিজের ছেলেমানুষি, নিজের আবদার কোনোটাই তুলে ধরা জায়গা নেই ওর। মা বোন থেকে পৃথিবীতে বুকে বড্ড একা অনু। ওর স্নেহের প্রয়োজন। দিন শেষে ক্লান্ত শরীরটাকে আলগে রাখার জন্য দুটো বাহুর প্রয়োজন। আর এই মুহূর্তে ও সেটা চায়। অন্য কিছু নয়। না কোনো শারীরিক চাহিদা, না কোনো কমিটমেন্ট, না সারপ্রাইজ, না কোনো আয়োজন, কিচ্ছু না। ও শুধু একটা বাহুডোর আর একটুখানি স্নেহের পরশ প্রয়োজন। আশ্চর্যজনক হলে পোর্তায় একপটে তা দিতে সায় জানালো। তৎক্ষণাৎ উপর নিচ মাথা দুলিয়ে অনুকে নিজের বাহুডোরে আবদ্ধ করে নিল সে। পরম আবেগ এক হাত বুলিয়ে দিল অনুর মাথায়, আর তারপর আরো খানিকটা গভীরভাবে ছুঁয়ে দিল এর ছোট্ট কপালটাতে। কপালের মাঝ বরাবর একটা উষ্ণ আর গভীর চুমু এঁকে দিয়ে তবেই ক্ষান্ত হলো প্রত্যয়। তখনও সাগরের ঢেউ তালে তাল মিলিয়ে বাড়ছে অনুর কান্নার গতিবেগ। ড্রেসিং টেবিলের সামনে মুখ কালো করে অসহায়ের মতো বসে আছে অরু। এর ঠিক সামনে বসে খুব মনোযোগ দিয়ে দক্ষ হাতে সুন্দর ফর্সা গালে একে একে প্রাইমার, ফাউন্ডেশন, কনসিলার, ব্রাশ আর হাইলাইটারের আস্তরণ লাগিয়ে যাচ্ছে এলিসা। অরু মেকআপ বলতে এই সানস্ক্রিন আর লিপস্টিক ছাড়া তেমন কিছু ব্যবহার করেনি কখনো। করতে যে খুব ভালো লাগে তেমনটাও নয়। ওর কাছে সাজুগুজু চেয়ে স্কিন কেয়ার বেশি গুরুত্বপূর্ণ। তাই তো এত কেমিক্যাল মিশ্রিত মেকআপ লাগানো হয় না কোনো কালই। তবে আজ যখন এলিসা নিজে থেকে এসে বলল সাজিয়ে দিবে, তখন আর না করতে পারেনি অরু। চুপচাপ ভদ্রমেয়ের মতো গিয়ে বসেছে ড্রেসিং টেবিলের সামনে। মনে মনে ভাবছে, কৃত আদৌ জানে তো যে ও অ্যালিসা বার্থডে পার্টিতে যাচ্ছে? এই খানিকক্ষণ আগের কথা। ভার্সিটি থেকে ফিরে মাত্র ফ্রেশ হয়ে বেরিয়েছিল অরু। বাড়িতে আপাতত কৃতিক, অনু কেউ নেই। অনু আজকাল দেরি করে ফিরলেও অরু তেমন একটা ভাবে না, কারণ ওর দূর বিশ্বাস প্রত্যয় ভাই অনুকে ঠিক দেখে রাখবে, কোনো অযাচিত বিপদ পড়তেই দিবে না। আর কৃতিকের চিন্তা করে লাভ নেই। সে তো কখন ফিরে আবার কখন ফিরবে যায় তার কোনো হদিস জানে না অরু। কেউ নেই দেখে অরু একাই কিছু একটা সহজে বানিয়ে খাবে বলে কিচেনে পা বাড়িয়েছিল কেবল, ঠিক তখনই আগমন ঘটে এলিসা। ভিতরে এসে এলিসা জানায় আজ তার জন্মদিন। অরু সম্মোহনী হাসি দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানালেও এলিসা বলে ও অরুকে নিতে এসেছে। অর্ণব নাকি এলিসার জন্য ছোটখাটো একটা পার্টি অ্যারেঞ্জ করেছে। অর্ণব পার্টি অ্যারেঞ্জ করেছে কথাটা মাথায় আসতে খানিকক্ষণ আগের ভাবনা থেকে বেরিয়ে এসে চট করে এলিসাকে প্রশ্ন করে বসে অরু, অর্ণব ভাইয়া তোমাকে পছন্দ করে তাই না আপু? অরুকে খুব যত্ন করে আইশ্যাডো লাগিয়ে দিতে দিতে এলিসা বলে, পছন্দ টছন্দ কিছুই না, পাগলটা হুদা আমার পিছনে পড়ে আছে। পছন্দ করে দেখে পিছনে পড়ে আছে আপু। আর তাছাড়া তোমার মতো সুন্দরী মেয়েকে কে না পছন্দ করে। তুমি আমার থেকে কোনো অংশে কম নয় অরু, বরং অনেকটা বেশি। তুমি ন্যাচারাল বিউটি, আর আমি তো সব সময় মেকআপে ঢেকে থাকি। তাছাড়াও তোমার চুল দেখেই তোমার স্বামী তোমার প্রেমে পড়ে যাবে। অ্যাম ড্যাম শিওর। অরু লাজুক হেসে বলে, আফসোস কেউ বলল না। পর্বে পর্বে আর একটু বড় হও, ঠিক পর্বে। তখন কৃতিককে, নিজের বোনকে পাহারা দেওয়ার জন্য পিছনে হাজারটা বডিগার্ড লাগিয়ে রাখতে হবে। উনি আমাকে বোন হিসেবে পরিচয় দিতে চায় না আপু। তাই আমিও চাই না যেচে পড়ে কারো বোন হতে। নির্লিপ্ত কণ্ঠে জবাব আসে অরুর দিক থেকে। ওর কথা বাদ দাও, জেকে সব সময় এমন করে বেশিরভাগ দেখায়। আসো তোমার চুলগুলো ঠিক করে দিই। অরু বুঝলো কৃতিককে কোনো খারাপ অভ্যাস ওদের কাছে দোষের নয়। তাই আড়ালে ফোঁস করে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে নিজেই আয়না দেখতে লাগলো।
নিজের পরিপাটি চেহারাটা আয়নায় দেখে অরু বলে, অর্ণব ভাইয়া তো ভালো মানুষ, তাহলে তাকে কেন কষ্ট দিচ্ছ? অরু চুলে হেয়ার ব্রাশ চালাতে চালাতে এলিসা বলে, আমারও এই একই আফসোস জানো তো। অর্ণবের মতো ছেলে আমার মতো একটা মেয়েকে কেন পাগলের মতো ভালোবাসে, দুনিয়াতে কি ভালো মেয়ে অভাব ছিল? অরু চকিত পিছনে ঘুরে শুধালো, মানে তুমি পকার প্লেয়ার মানে বোঝো? অরু অজ্ঞাতদের মতো এদিক ওদিক মাথা নাড়ালো। জুয়া চেনো নিশ্চয়, কার্ড দিয়ে যে খেলে। একটা শুষ্ক ঢোক গিলে অরু এবার হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ, টিভিতেই দেখেছি। আমি ওটা খেলতাম। ওরে ইভেন যেমন তেমন নয়, আজ পর্যন্ত পকার খেলে আমাকে কেউ করতে পারেনি। পকার প্লেয়ারদের কাছে আমি সেলিব্রিটির মতো। ওরা আমার একটা অটোগ্রাফের জন্য তৃষ্ণার্ত চাতকের মতো অপেক্ষা করে থাকে। আর যে সেটা একবার পেয়ে যায় তার ডিমান্ডও বেড়ে যায়। অরু পিছনে ঘুরে এলিসার হাত ধরে বলল, আপু, এতটা খারাপ কাজ তাহলে বেরিয়ে কেন আসছো না? এলিসা জোরপূর্বক হেসে জবাব দেয়, আমি ছাড়তে চাইলে এই বিভীষিকাময় খেলার জগৎ আমাকে কিছুই ছাড়ছে না। অরু স্ফটিকের লাল নীল সবুজ আলোয় ঝিকমিক করছে পুরো হল রুমটা। কিছু কিছু নজরকাড়া লাইট সফট মিউজিকের তালে তালে জ্বলছে আবার নিভছে। আর্টিফিশিয়াল বেবি পিঙ্ক কালারের থিমটা ভালোই মানিয়েছে লাইটের সাথে। এক কথায় চোখ ধাঁধানো ব্যাপার স্যাপার। হল রুমটা মানুষ দ্বারা পরিপূর্ণ, বেশিরভাগই জোড়ায় জোড়ায়। তবে এত এত চিকচিক আলোয় কারো মুখ দেখে চেনার জো নেই। না এই মুহূর্তে অরু কারো মুখ দেখার মতো অবস্থায় আছে। এর কারণ ও দৃষ্টি আড়াল করে শক্ত চোয়ালা আর অগ্নিদৃষ্টি নিক্ষেপণ করে তাকিয়ে আছে কৃতিক। দেখে মনে হচ্ছে পাবলিক প্লেসে না হলে এই মুহূর্তে খুব বড়সড় সিনক্রেট করতো সে। অরু মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এলিসা ওকে রেখে কই যেন উধাও হয়ে গেল সেটা ভাবছে আপাতত। চুপ করে থাকিস না অরু, কথা বল। আমাকে না জানিয়ে এখানে কোন সাহসে এলি তুই? কৃতের আস্মিত ধমকে অরু মাথা তুলল। একটা ব্ল্যাক ভেলভেট পার্টি জ্যাকেট পরে আছে কৃতি। ঘাড় অব্দি চুলগুলো জ্যাকেটের সাথে ম্যাচিং করে সেট করা। মনে হচ্ছে কোনো হেয়ার স্টাইলিস্ট এই সূক্ষ্ম হাতের কাজ এটা। তবে কৃতিককে দেখে যতটা ড্রেসিং লাগছে, ওর সুন্দর হ্যান্ডসাম রানীর চেহারাটা দেখতে ততটা ভয়ানক লাগছে। সুন্দর বড় বড় ছোট দুটো যেন জ্বলন্ত অঙ্গার। ওর ভেবে পায় না ও করছেটা কি। এলিসা নিতে গিয়েছে দেখেই তো এলো, তাহলে এত রাগের কি আছে? আর সব ব্যাপারই তো কৃতিকে জানাতে হবে। কি হয়ে কৃতিক ওর? এরকম শাসন করার মতো এতটা তো ক্লোজ ওরা নয়। তাহলে মনে মনে কৃতিকের উপর খুব বিরক্ত হলো ওর। অজানা কারণেই জিভটা নিম পাতার মতো তিতো ঠেকলো ওর। তাই ইচ্ছে করেই মৌনতা পালন করলো কৃতিকের হাজারটা প্রশ্নের জবাবে। অরু, আমাকে রাগাস না। তুই এখানে কি করছিস এভাবে আমাকে না জানিয়ে? আর কোথায় কোথায় যাস তুই? কি হলো জবাব দে। অরু চুপ রইল এবারও। কিন্তু কৃত আর নিজের রাগ সংবরণ করে রাখতে পারল না। পকেট থেকে হাত বের করে চেপে ধরল অরুর নরম চিকন হাতটা। তৎক্ষণাৎ পিছন থেকে কথা শুনল এলিসা, কি করছিস জেকে? কৃতিকের অরু সমেত এলিসার সামনে গিয়ে দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে বলল, ওকে এখানে নিয়ে এসে কাজটা তুই একদম ঠিক করিসনি এলিসা। তুই ভালো করে জানিস আজকের পার্টির পিছনে আমাদের অন্য উদ্দেশ্য আছে। আর সেখানে তুই আমার দুর্বলতা টেনে নিয়ে এলি। হয়। এলিসা লম্বা একটা শ্বাস টেনে অরুকে কৃতের থেকে ছাড়িয়ে বলে, যদি কিছু হয় সেটা আমার সাথে হবে, অরুর সাথে নয়। তাছাড়া কিছু যে হবে তা তো শিওর না। তাহলে আমার বার্থডে
টাকে নর্মাল বার্থডে পার্টি কেন ভাবতে পারছিস না? আর সবচেয়ে বড় কথা, ওর ছোট বাচ্চা নয়। তুই সবসময় ওকে এভাবে ডমিনেট করিস কেন বলতো? প্রীতি ক্ষীণ কণ্ঠে জবাব দিল, কারণ ও আমার। বলা হয়েছে এবার আমরা আসছি। এলিসা কিংবা অরুকেও। কৃতিকের কথায় খুব একটা গুরুত্ব না দিয়ে ওখান থেকে চলে গেল, দুহাত মুষ্টিবদ্ধ করে রেখে। পিছন থেকে বিড়বিড়ে কৃতিক বলল, সাবধানে লিসা, শি ইজ মাই হার্টবিট। পার্টিতে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটেনি, বরং সবাই জমিয়ে আনন্দ করেছে। কেক কেটেছে, দাওয়া হইহুল্লোড় করে অনেকটা সময় অতিবাহিত করেছে। পুরোটা সময় অরুকে সাথে সাথে রেখেছে এলিসা, সেই সাথে চোখে চোখে রেখেছে অন্য আরেকজন। আজ প্রথমবার কৃতিক বোধ করল ও খুব দুর্বল হৃদয়ের অন্তর। অরুর ক্ষেত্রে তো তাই। পুরো পার্টিতে ঘুরে ফিরে ওর দুচোখ অরুতেই নিবদ্ধ ছিল। কয়েক সেকেন্ডের জন্য যদি অরু চোখের আড়াল হয়ে যেত তো কৃতিকের মনে হচ্ছিল এই বুঝি দুশ্চিন্তায় ব্যাকুল হৃদয়টা এক্ষুনি ব্লাস্ট করবে। কিন্তু এখন এই মুহূর্তে কৃতিক নিশ্চিন্তে ডিভানে গা এলিয়ে দিয়ে ড্রিম করছে, কারণ অরু ওর চোখের সামনে বসে আছে। যদিও ওদের মাঝে দূরত্ব বেশ অনেকটা, তবুও চোখের সামনে তো আছে। প্রীত যখন নির্বিঘ্ন বসে বসে এসব ভাবছিল, তখনই বল ড্যান্সের ঘোষণা করা হয়। পশ্চিমা সংস্কৃতির বল ড্যান্স খুব জনপ্রিয়। আজকাল বাংলাদেশেও বিভিন্ন পার্টি কিংবা অনুষ্ঠানে কপোত-কপোতিতে বল ড্যান্সের আয়োজন করা হয়। কিন্তু ওরু কিভাবে নাচবে? একে তো পার্টনার নেই, তার উপরে বোকার মতো জর্জের শাড়ি পরে এসেছে। তাই বসে বসে সবার পারফরম্যান্স দেখতেই লাগলো। ঠিক তখনই কিরিটকে দৃষ্টি আড়াল করে অরুর সামনে এসে দাঁড়ালো শাও, রাজকুমারদের মতো করে মাথাটা হালকা নুয়ে ডান হাত বাড়িয়ে দিয়ে অরুকে শুধালো, লেডি হ্যাভ আর ড্যান্স। অরু না করতে চাইল, কিন্তু না করার মূর্খতা লক্ষণ। সবাই সামনে না করে দিলে সবাই ওকে আনস্মার্ট ভাবে। তাছাড়াও শাওরও অনেকটা লজ্জিত হবে। সে ভেবে নিজে হাত বাড়ালো বল নাচের উদ্দেশ্যে। তবে শাওরের হাতের মাঝে আর হাত রাখা হলো না ওর। তার আগে মসৃণ হাতটা ঈগলের মতো ছো মেরে নিজের হাতে নিয়ে এলো কৃতিক। শাওরকে ইচ্ছে করে ধাক্কা মেরে দাঁড়িয়ে পড়ল অরুর সামনে। হুট করে, একদম হুট করে। চোখের পলকে ঘটনাটি ঘটায় কিছুতেই ঠাহর করতে পারল না অরু। শুধু দেখতে পেল ওর হাতটা শাওর নয়, কৃতিক ধরে আছে। অরু সচকিত হয়ে কিছু বলতে চাইল, তবে তার ফুসরত দিল না কৃতিক। টেনে নিয়ে গেল বল নাচের স্টেজে। অরু এক হাত নিজের কাঁধে রেখে নিজের শক্ত হাতটা ছোঁয়ালো অরুর ললাট কোমরে। অন্য হাত ঢুকিয়ে দিল অরুর 5 আঙ্গুলের পাশে। বল নাচের মঞ্চটা ছিল পুরোপুরি অন্ধকার। ফেয়ারি লাইটের ম্যাজিক্যাল আলোর ছায়া কোনো কিছু খুব ভালো করে দেখা যাচ্ছে না। অরু দেখতে পেল না কৃতিক আগুন ঝরা চোখ জোড়া ওর শরীর স্পর্শ পেয়ে মুহূর্তে কতটা কামুকতায় ডুবে গিয়েছে। ব্যাকগ্রাউন্ড যখন সবার প্রিয় বাংলা গানে দুটি লাইন বাজছিল হালকা হাওয়ায়, ওরা দুজনই তখন সফট মিউজিকে তালে তালে পা মেলাচ্ছে নির্দ্বিধায়। কি জানি হুট করে কোথায় হারিয়ে গেল দুজন। এত জড়তা, এত দূরত্ব, এত প্রতিকূলতা সব কেমন হাওয়ায় মিলিয়ে গেল। পাশে শুধু পড়ে রইল দুটো অশান্ত মন। কৃতিক নাচের তালে তালে অরুকে ঘুরিয়ে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলল, তুই সত্যি অসাধ্য সাধন করতে পারিস অরু। আমাকে দিয়ে কেমন ডান্স করিয়ে ছাড়লি। অরুর নাচের মুদ্রা অনুসরণ করতে করতে কৃতিকের পেশি বহুল ঢেউ খেলানো বুকে দুহাত রেখে বলল, কেন এলেন? আপনার সাথে নাচতে আমার ভয় করছে বড্ড। কিরিট এবার অরুকে নিজ বাহুতে ছেড়ে দিয়ে আবারও কাছে টেনে নিয়ে এলো, খুব কাছে। হুট করে টান দেওয়ায় অরু
পেশমের মতো লম্বা খোলা চুলগুলো আছড়ে পড়ল কৃতিকের চোখে মুখে। অরু মাতাল করা চুলের সুবাস ছড়িয়ে পড়ল কৃতিকের শরীরে রন্ধে রন্ধে। ক্ষণিকের নীরবতা ভেঙে কৃতিক অরুকে আঙুলে মাথায় ঘোরাতে ঘোরাতে বলে, আজকের পার্টিতে না এলে হতো না? তুই কি ঠিক করে এসেছিস আমাকে এই জীবনে টেনশন ফ্রি থাকতে দিবি না? অরু দুহাত কৃতিকের গলা জড়িয়ে নাচের তালে তালে বলল, আমি আপনাকে একদম বুঝতে পারি না। আপনি কি আসলে জায়ান কৃতিক? কৃতিক এবার অরুকে টেনে একটুখানি আলোতে নিয়ে এসে ওর চোখে চোখ রেখে বলল, কি করে পারবি? বুঝতে চেয়েছিস কখনো আমার? কি করে বুঝবো আপনি যে রহস্যময় মানব? অরুর কথায় বিপরীতে কোনো জবাব দিল না কৃতিক। তার বদলে নিজ হাতে অরুর গাঢ় নীল জর্জেটের শাড়িটা লাগানো ব্রোঞ্জটা খুলে দিল একটানে। সঙ্গে সঙ্গে পাতলা আঁচলটা কোমর ছাইয়ে নিচে পড়ে গেল। কৃতিক আঁচল গলিয়ে উন্মুক্ত কোমরে আলতো হাত ছুঁয়ে বলল, আমার জিনিস অন্য কাউকে দেখানোর কোনো অধিকার তো নেই। অরু সেই কখন থেকে কৃতিকের নেশালো চোখে তাকিয়ে আছে। হয়তো ওর চোখের ভাষা পড়তে চাইছে, কিন্তু জায়ান কৃতিক চৌধুরী চোখের ভাষা পড়া কি এতটাই সহজ? অরু পড়তে পারল না, উল্টো হুট করে মনে পড়ে গেল সেই দিনে বৃষ্টি ভেজা দুপুর বেলার কথা। সেই একই চোখ, একই হাসকি কণ্ঠস্বর, একই ভেজা অনুভূতি। অরুর হৃদয় মাঝেরে আবারও তোলপাড় শুরু হয়েছে খুব। পেটের ইতি উতি উঠছে অবাধে প্রজাপতির দল। কৃতিক ওর সাথে কি করছে, কি বলছে, কিছু মস্তিষ্ক অব্দি পৌঁছেনি ওরও। ও তো কৃতিকের চোখেই ডুবেছিল। ডুবে থাকতে থাকতে উপলব্ধি করলো কৃতিক চোখ দুটো বড্ড ধরানো আর কাতরতা জড়ানো। কোনো এক অজানা চৌম্বকীয় শক্তি দ্বারা কৃতিকের চোখ দুটো ওকে খুব করে টানে, হৃদয়টা বেসামাল করে তোলে বারবার। কিন্তু কি এমন আছে ওর ভাসমান গোল গোল চোখে? ভেবে পায় না ওর। অরু! কৃতিকের হঠাৎ ডাকে কম্পিত হয়ে ওঠে অরুর শরীর। নিজের হুঁশ খেয়াল ফিরে পেয়ে কোথায় যাবে, কি করবে কিছু বুঝতে উঠে পারল না খানিকক্ষণ। এখনো কৃতিকের বাহুতে সিটিয়ে আছে অচল শরীরটা। চোখ মুখ লজ্জায় রক্তবর্ণ ধারণ করেছে। কপালে বসানো স্টোনের বিন্দি আশেপাশে বিন্দু বিন্দু ঘামের ছড়াছড়ি। কার চোখের দিকে এতক্ষণ তাকিয়েছিল কৃতিকের, যে কিনা সম্পর্কে ওর মায়ের সৎ ছেলে? ছি ছি! কৃতিক নিজেও এই মুহূর্তে কৌতূহলী আর প্রশ্নসূচক দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে আছে ওর পানে। অরু এক ঝলক কৃতিকের ফর্সা ড্রেসিং চেহারার দিকে তাকিয়ে শুষ্ক ঢোক গিলে বিড়বিড়িয়ে বলল, দয়া করে এভাবে তাকাবেন না। আমার কেমন যেন লাগে। আপনি যতই সুদর্শন হন না কেন, এটা কখনোই সম্ভব নয়। নিজের মনে কিছু একটা বলে। কৃতিকের থেকে নিজেকে ছাড়িয়ে দৌড়ে ওই স্থান ত্যাগ করে চলে গেল অরু। পেছনে কৃতিকের জন্য শুধু খুলে পড়ে রইল অরুরে পায়ের চিকন রুপোলি নুপুর। শীত পেরিয়ে সেই কবেই বসন্ত নেমেছে ধরণী জুড়ে। তবে ক্যালিফোর্নিয়া জগাখিচুড়ি আবহাওয়ার সেই বসন্ত খুব একটা উপভোগ্য নয়। শীততাপ নিয়ন্ত্রিত ঘর থেকে দু কদম বাইরে দিলেই যেন যত্রতত্র শীত বুড়ি এসে জড়িয়ে নিচ্ছে আষ্টে পিষ্টে। দীর্ঘদিন ধরে বইতে থাকা শীতের সেই দাঁত কাঁপানো কনকনে হাওয়াটাকে হটিয়ে আজ সকাল সকাল বাসন্তিক হিমেল হাওয়া বইছে পুরো ক্যালিফোর্নিয়া টু সান ফ্রান্সিসকো জুড়ে। নাক চেনে বুক ভরে বাতাস নিলে মনে একটা শহরে জনবহুল টেস্ট থেকে আসা কোনো দূষণ বাতাস নয়, বরং প্রশান্ত মহাসাগর ছাপিয়ে আসা বিশুদ্ধ দক্ষিণা বাতাস। বাতাসে তালে তালে মিশে ভেসে আসছে চেরি ব্লসমের দরুণ মিষ্টি সুবাস। হাইওয়ে বা জনবহুল
কোনো ফুটপাত কিংবা দামি দামি কার্পেটের অফিস। জেরি ব্লুকসেমের কারণে আজকাল সব জায়গাকেই কেমন ফুলের বাগান মনে হয়। বছর তিনেক আগে কেনা কৃতিকের ডুপ্লেক্স বাড়িটা ফ্রন্টিয়ারে দুটো জেরি ব্লসম গাছ রয়েছে। কালো বেঞ্চ, গেটটা দুধারে পাহারাদারের মতো সর্বক্ষণ পাহারায় দাঁড়িয়ে তারা। বসন্ত হাওয়া দারুণ। জেরি ব্লসমের ভারে কেমন নুয়ে পড়েছে গাছ দুটো। অরু এক ঝলক গেটের দুপাশে ব্লসম সজ্জিত গাছের দিকে তাকাচ্ছে, তো পলক ফেলে আবারও কৃতিকের দিকে, যে এই মুহূর্তে কপাল কুঁচকে রেখেছে। শক্ত মুখে অরুর দিকে তাকিয়ে আছে। ফর্মাল ড্রেস আপ হাতে, ম্যাকবুক চোখের মুখে কঠিন বিরক্তের ছাপ। গত 5 মিনিট যাবৎ এভাবেই চলমান মূর্তি হয়ে হলরুমে দাঁড়িয়ে আছে কৃতিক। আর অরু চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে কৃতিকের মুখের পানে, যেন কৃতিকের জাদুঘরে সংরক্ষিত কোনো বিশেষ বস্তু, সেটাকে খুঁটিয়ে খুঁটিয়ে না দেখলেই নয়। তবে কৃতিকের মতো রকচটা মানুষের কাছে ব্যাপারটা বেশ বিরক্তকর। কথা নেই, বার্তা নেই, পথ আটকে দাঁড়িয়ে আছে স্ট্রেঞ্জ। একটানা একই জায়গায় বিনা বাক্যে দাঁড়িয়ে থাকতে থাকতে এতক্ষণে সে বিরক্ত কয়েক গুণ বেড়ে গিয়ে পৌঁছালো সপ্তম আসমানে। কৃতিক নিজে তীক্ষ্ণ চোয়ালে আরো খানিকটা তীক্ষ্ণতা ধারণ করে বলল, সে কখন থেকে পথ আটকে খাম্বার মতো দাঁড়িয়ে আছিস? কি সমস্যা? চোখে কয়েকবার পলক ফেলে ডকাত করে এটা শূন্য ঢোক গিলে অরু শুধায়, ভাবছি আপনি কি আসলে কালকে সেই মানুষটা যে ওভাবে বল না। শাট আপ! কৃতিকের ধমকে অরু কথার মাঝপথে আটকে গেল। আমি বয়সে তোর থেকে কত বড় তা খেয়াল না রেখে যা মুখে আসে তাই বলে দিচ্ছিস? স্টুপিড একটা! ধমক খেয়ে অরু মুখ কাঁচুমাচু করে বলল, আপনি বড় সে তো আমি জানি, আর তাই তো আরো বেশি আশ্চর্য হচ্ছি। কালকে আপনাকে তো আমি চিনতেই পারছিলাম না জানেন। কেমন কেমন যেন লাগছিল আপনাকে, আর এই চোখগুলো। অরু হাত উঁচিয়ে কৃতিকের চোখে ইশারা করতে কৃতিক ওর হাতটা খপ করে ধরে ফেলল। তারপর গম গম আওয়াজ করে বলে, জ্বরটা এখনো আছে তাই ভুলভাল বকছিস। আজ আর ভার্সিটিতে যেতে হবে না। অরু নিজ ভ্রূকুঞ্চিত করে ফেলল সঙ্গে সঙ্গে। মুখে বিরক্ত ছাপ টেনে কৃতিকের আদেশ ঘোর বিরোধিতা করে বলল, ভার্সিটি যাব না মানে? দেখছেন সকাল সকাল রেডি বেরিয়েছি, তাও বলছেন ভার্সিটিতে যাব না? তোর শরীরটা ভালো নেই তাই বলছি, নয়তো তুই কোথায় যাবি না যাবি সেসবে আমার বিন্দুমাত্র আগ্রহ নেই। অরু নিজের গলা হাত ছুঁয়ে বলল, এতটুকু জ্বরে কিছু হবে না। সরুন তো, আমি ভার্সিটিতে যাব আজ নিখিল ভাইয়ের সাথে ট্যুরে ব্যাপারে দরকারি কথা বলার। তপ্ত গালে খড়খড়ে হাতে শক্ত চাপ অনুভব করতে অরু কথার মাঝপথে আটকে গেল। কৃতিকের হঠাৎ আক্রমণ স্বস্থান থেকে কয়েক কদম পিছিয়ে অরুর পিঠে গিয়ে ঠেকল কাঁচ লাগানো প্রশস্ত দেওয়ালে। কৃতিক এমনভাবে চোয়ালা চেপে ধরেছে যেন মনে হচ্ছে এখানে গাল ফেটে রক্ত বেরিয়ে আসবে। কৃতিক নিজ হাতে বাঁধন ঢিলে না করে রুষ্ট কণ্ঠে বলল, আমি বলছি না তার মানে নাই। কথার উপর পাল্টা যুক্তি আমার একদম পছন্দ নয় অরু। একদিন একটু নরম বিহেভিয়ার দেখিয়েছি বলে এইটা না যে আমি প্রতিদিন সেটাই কন্টিনিউ করব। এখন যেটা দেখছিস এটা আমি। রুট, উগ্র, বেপরোয়া, আর এই রুট মানুষটাকে সারা জীবন সহ্য করতে হবে তোর। অ্যান্ড দিস ইজ মাই সেকেন্ড টাইম ওয়ার্নিং। নেক্সট টাইম আর ওয়ার্নিং দিতে আসবো না।
ডিরেক্ট অ্যাকশন নেব, মার্ক মাই ওয়ার্ড। অরুর মুখ থেকে অস্পষ্ট সুরে কথা বেরুলো, ততক্ষণে লাগছে আমার। কৃতিকের হঠাৎ প্রতিক্রিয়া ভেতর থেকে এসেছিল, তাই নিজেও বুঝতে পারেনি ও। অরুকে নিজ হাত আর কথার দ্বারা ঠিক ততটাই ব্যথা দিচ্ছে। তবে খানিকক্ষণে আগে অরু বলা লাগছে আমার কথাটাই যথেষ্ট ছিল কৃতিকের গর্জে ওঠা অগ্নিস্ফুলিঙ্গের শীতল জলে ছাড় দেওয়ার জন্য। কৃত নীরবে অরুর গালটা ছেড়ে দিতেই অরু নিজের নরম গালটা দুটো হাত বুলাতে বুলাতে বিরক্ত সুরে অস্ফুট বলল, সারা জীবন তো দূরে থাক, উপরালা ইচ্ছা মা সুস্থ হয়ে গেলে আপনার মতো মানুষের সাথে এক ছাদের তলায়, তারপর আর এক মুহূর্তও নয়। অরুর বিড়বিড়িয়ে বলা বাক্যটা কৃত খুব ভালোভাবেই শুনল। এরপর নিজ পকেটে দুহাত গুজে রেখে সটান দাঁড়িয়ে খাটটা একটু কাত করে জবাব দিল, বিলিভ মি অরু, তুই শুধু আমার সাথে এক ছাদে নয়, আরো অনেক কিছু শেয়ার করবি, তাও নিজ ইচ্ছেতে। আই শাওয়ার। অরু এবার আর মুখ কোনো কথা উচ্চারণ করল না, বরং মনে মনে বলল, এই জীবনে অন্তত তা হবে না। মা সুস্থ হয়ে গেলেই দেশে ফিরে যাব আমরা। তারপর আপনি আর আপনার বোরিং জীবন দুটোই হাত থেকে রেহাই পাব। আমি আর আপা। অরু এখনো দাঁড়িয়ে আছে দেখে কৃত বলল, এবার পথ ছাড়, নয়তো কাঁধে তুলে গেটের বাইরে ফেলে রেখে আসব। অরু তৎক্ষণাৎ সরে দাঁড়ায়। অরু সত্যি কৃতে গটগট গায়ে দরজা খুলে বেরিয়ে যায়। যাওয়ার আগে শেষবারের মতো পিছনে তাকিয়ে অরুর উদ্দেশ্য বলে, টেক সাম রেস্ট, ইউ আর উইক। ভার্সিটি যেতে দেয়নি দেখে অরু মেজাজ এমনিতেই সপ্ত আসমানে চড়েছিল। কৃতের দরদি কথা তাকে যেন আগুনে ঘি ঢালার উপক্রম হলো। ও তেতিয়ে উঠে বলল, মোটেও আমি উইক না, বুঝছেন? মেয়ে মানুষ বলে এত সস্তা ভাবেন না। লাগতে আসলে আপনারও দুহাত তুলে গেটের বাইরে ফেলার ক্ষমতা আমি রাখি। কৃত পেছনে না তাকিয়ে চোখের উপরে সানগ্লাস বসাতে বসাতে বিড়বিড়িয়ে বলল, সময় হলে সে ক্ষমতা নিশ্চয় দেখব যান। কথাটি বলার সময় কৃতের ঠোঁটে কোনো দৃশ্যমান ছিল সে মনোমুগ্ধকর বাঁকা হাসি। দুপুর গড়িয়ে বিকেল হয়েছে। সকালের পর থেকে অরু জ্বরটা বেড়ে দ্বিগুণ, অথচ পুরো বাড়িতে কেউ নেই। কি করে থাকবে? অনু ডাক্তার আর্জেন্ট কল, সেই সকাল সকাল হসপিটালের উদ্দেশ্যে বেরিয়েছে, এখনো ফেরার নাম নেই। আর কৃতিক থাকা না থাকা অরুর জন্য সমান কথা। কারণ আর যাই হোক, অরু জ্বরে জ্ঞান হারিয়ে পড়ে থাকলো কৃতির মতো মানুষ অন্তত ওকে সেবা করতে আসবে না নিশ্চয়। সেই সকাল থেকে হলরুমে কাউচে কমফোর্টার মুড়ি দিয়ে শুয়ে আছে অরু। শরীরে প্রচণ্ড দাবদাহে সারাদিন কিছু খাওয়ার ইচ্ছে হয়নি তার। কৃতিকের ভয়ে ভার্সিটিতে না গিয়ে এদিক থেকে ভালোই হয়েছে। ভার্সিটিতে বসে এমন জ্বর বেড়ে গেলে তা মহা মুসিবত হতো। পারছে না আবার সেই দিনের মতো ভরা ক্যাম্পাসে সবার সামনে অজ্ঞান হয়ে পড়ে গিয়ে মান সম্মান 12টা বেজে যেত। জ্বর ওঠার মুহূর্তটাই রোমাঞ্চকর, আপাতত সেই রোমাঞ্চকর সময়টা পার করছে ওর গরম কমফোর্টারের মাঝে শুয়ে। কাঁপতে কাঁপতে মাথায় কিলবিল করছে হাজার খানেক প্রশ্ন। কখন অজান্তে মনে পড়ে যাচ্ছে বাংলাদেশের আঁকাবাঁকা মেঠো পথ, তো কখনো আরামপ্রিয় সাংস্কৃতিক মনা নানা বৈশিষ্ট্যের অধিকারী নিজ দেশের সরলনামা মানুষগুলোর কথা। বাঙালি সংস্কৃতি এসব ভাবতেই ওর মনে পড়ে যায় কাল পার্টিতে যেন একটা বাংলা গান বাজছিল, তারপর কৃতিকের মাঝে যেন অন্য কেউ হানা দিল।
একজোড়া মাদকতা জড়ানো বেসামাল নিষ্প্রভ চোখ, যে চোখে কয়েক মুহূর্তের জন্য হারিয়ে গিয়েছে ওরু। আর তারপর ওর সাথে যে ভয়ঙ্কর আর বাজে কাহিনীটা ঘটল, যার ফলস্বরূপ এখন এই মুহূর্তে 103 ডিগ্রি ফারেনহাইট জ্বরে ঝলসে যাচ্ছে ওরু। জ্বরে পুড়তে পুড়তে হঠাৎ বোধ হলো কালকের কৃতির অনুমতি ছাড়া পার্টিতে যাওয়া মোটেও উচিত হয়নি ওর। হাজারো চিন্তার মাঝে ওরু বুক চিরে বেরিয়ে এলো একটা চাপা দীর্ঘশ্বাস। ঠিক তখন কানে ভেসে আসছে পাসওয়ার্ড টিপে মেইন ডোর খোলার পিক পিক আওয়াজ। কে এসে দেখার জন্য ওরু কম্পট মুড়ি দিয়ে উঠে বসলো। তৎক্ষণাৎ কৃতিকে নাম করে হাঁক ছেড়ে ডাকতে ডাকতে ভেতরে প্রবেশ করলো এলিসা। এলিসার চোখে মুখে রাগের ছাপ স্পষ্ট। রাগের তোপে এই মুহূর্তে নাকের ডগা তীর তীর কাঁপছে ওর। ওরু এলিসার অগ্নিমূর্তি দেখে খানিকটা ভরকালো, এরপর সাহস জুগিয়ে শুধালো, কোনো সমস্যা আপু? এলিসা দোতলার করিডোর থেকে চোখ সরিয়ে অরুর পানে দৃষ্টি নিক্ষেপ করে কাট কাট আওয়াজে জিজ্ঞেস করে, জেগে কোথায় অরু? সকালে ভার্সিটিতে গেল, মিনমিনিয়ে জবাব দেয় অরু। অরুকে ভারী কমফোর্ট মুড়ে দিয়ে থাকতে দেখে এলিসা নিজের রাগী ভাব আড়াল করে নরম কণ্ঠে শুধায়, তুমি ঠিক আছো অরু? কাল শুনলাম তুমি নাকি সেন্সলেস হয়ে গিয়েছিলে, কিন্তু কেন? আমি তো তোমাকে সাথে সাথে রেখেছিলাম সারাক্ষণ। মাত্র কয়েক মুহূর্তের জন্য ক্লাবের বাইরে গিয়েছিলাম, তাও অত্যাধিক প্রয়োজনে বশবর্তী হয়ে। এর মাঝে তুমি কি এমন দেখলে যে এভাবে জ্ঞান হারালে? বলো আমাকে। ওর হাসার চেষ্টা করে বলল, আমি বদ্ধ কিংবা আটকানোর জায়গা বেশিক্ষণ থাকতে পারি না আপু, দম বন্ধ হয়ে আসে। সেই কারণে তো প্রতিদিন মায়ের কাছে যাই না, সপ্তাহে একবার করে যাই। এলিচা সচকিত হয়ে বললেন, কে আটকে রেখেছে তোমার? এলিসার প্রশ্নে ওর মুখটা পাংশুতে রূপ ধারণ করলো। ও কেন যেন জবাব দিতে চাইল না। এলিসা আবার অরুকে খুঁটিয়ে খুঁটিয়ে কিছু জিজ্ঞেস করবে, তার আগেই ফোন কল চলে আসছে জিজ্ঞাসাবাদ পর্বে। এখানে ইতিটা ঘটে। এলিসা ফোন কানে তুলে মেইন ডোর দিয়ে বেরিয়ে যেতে যেতে ওর উদ্দেশ্য বলল, আমি একটু তাড়ায় আছি অরু, নেক্সট টাইম এসে শুনবো। এলিসা চলে যায়। ওরু যেন হাঁপ ছেড়ে বাঁচল। জ্বরের ঘোরে এটা ওটা এত প্রশ্ন মোটেও উত্তর দিতে ইচ্ছে হচ্ছিল না ওরু। এলিসা চলে গিয়েছে, ভালোই হয়েছে। মুখ আটকে রাখা দমটা এক নিঃশ্বাসে বের করে দিয়ে আবারও সাবধান কমফোর্টে মুড়ি দিয়ে শুয়ে পড়ল ওরু। ঠিকঠাক হয়ে শুতে শুতে অস্ফুট বলল, এলিসা আপু হঠাৎ কিরিট ভাইয়ার খোঁজ করছেন কেন? তাও বাড়ি এসে ফোন করলে তো হয়। অদ্ভুত মানুষ। ভার্সিটির গেট এসে দাঁড়াতেই সিকিউরিটি গার্ড এলিসার পথ আটকে দাঁড়ালো। এরপর প্রশিক্ষণপ্রাপ্ত রোবটের ন্যায় এক নাগারে বলল, সরি ম্যাম, আইডি কার্ড ছাড়া ভিতরে প্রবেশ অ্যালাউ না। এলিসা মাথা নিচু করে কথাটা শুনল। এরপর নিজের অ্যাথলেটিক্স 5 আঙ্গুল মুষ্টিবদ্ধ করে সিকিউরিটি গার্ডের নাক বরাবর এনাগারে 2-3টা পাঞ্চ বসিয়ে কটমুটিয়ে বলল, কে আটকাবে আমায়? বল, কে আটকাবে? এলিসা শক্ত হাতের ঘুষি খেয়ে সিকিউরিটির মুখটা সেখানে পড়ে রইল। আর এলিসা ঢুকে গিয়ে ক্যাম্পাসের ভিতরে। ভার্সিটিতে নিজের অফিস রুমে বসে ম্যাককুপে খুব মনোযোগ দিয়ে কিছু একটা দেখছে কৃত। গভীর মনোযোগ দিয়ে দেখা দরুন সুন্দর চোখ দুটো স্ক্রিনে আটকে আছে। সেই সাথে খানিক বাদে বাদে অজান্তে দাঁত দিয়ে নিজের অধর কামড়ে ধরছে ও। ব্যাপারটা বেশ চমৎকার দেখাচ্ছে। এই দৃশ্যটা এক পলক দেখলে যে কোনো মেয়ে মুখ থেকে বেরোবে একটা বাক্য, হাউ মাইনলি। তবে এলিসা তো কোনো সাধারণ মেয়ে নয়, বরং আস্তে একটা ডেঞ্জারাস। তাই ওর এসবের খেয়ালও কম। আর এই মুহূর্তে
এলিসা নিজের মেয়েলি চেহারা নিচে আসল রূপটা দেখিয়ে দিল। ও কৃতিকে কেবিনের দরজা শব্দ খুলে জেকে বলে চেঁচিয়ে উঠল। কৃতিক ওর দিকে চোখ না ঘুরিয়ে শান্ত স্বরে বলল, হোয়াটস রং? চেঁচাচ্ছিস কেন? এটা বিদ্যাপীঠ ভুলে গেছিস? এলিসা ধাপ ধাপ গায়ে 2 কদম এগিয়ে এসে বলল, তুই ক্যাথরিনের সাথে এটা কেন করছিস কৃতি? কি করেছি? কৃতিকের দায়সারা উত্তর শুনে বিরক্ত লাগছে এলিসার, তবুও চোখ বন্ধ করে নিজেকে খানিকটা সংবরণ করে বলল, তুই ক্যাথলিনের চুল কেন কেটে দিয়েছিস? তাও এমনভাবে কেটেছিস মেয়েটা ন্যাড়া হয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। এলিসার কথায় আপাতত কৃতকে কোনো হুলস্থুল নেই। ও মন দিয়ে ম্যাকবুকের কিছু একটা টাইপ করে যাচ্ছে এক নাগাড়ে। এলিসা এবার রেগে কৃতকে ডেস্কের উপর সজোরে বাড়ি মেরে দাঁত খিঁচিয়ে বলল, পাগলামির একটা সীমা থাকে কৃত। তুই যখন যা করবি আমরা তোকে সবসময় সাপোর্ট করে যাই, হোক সেটা ভালো কাজ কিংবা খারাপ। তাই বলে এতটা জঘন্য কাজ? তুই কি আদৌ জানিস না একটা মেয়ের কাছে তার চুল কতটা মূল্যবান? চুল হারানোর দুঃখে মেয়েটা লিটারেলি সুইসাইড করতে গিয়েছে। ক্যান ইউ ইমাজিন? এবার ম্যাকবুক থেকে চোখ সরিয়ে কথা পারল কেইট। এক্স্যাক্টলি, আই ক্যান ইমাজিন। অ্যান্ড দিস হোয়াই আই ডিড ইট। কারণ ক্যাথলিনেরও বোঝা উচিত অন্য কারো চুল আমার কাছে ঠিক কতটা মূল্যবান। মখমলের ন্যায় মসৃণ কণ্ঠস্বর, অথচ কথার পরতে পরতে তীব্র রাগের বহিঃপ্রকাশ। এলিসা বিরক্ত হয়ে বলল, তোর কথা আগামাথা কিছুই মাথায় ঢুকছে না আমার জেকে। প্লিজ এই হাইড অ্যান্ড সিক গেমটা এবার অফ কর। কৃত কপালে ভাঁজ ফেলে বলল, খুলে তো বললাম আমি ক্যাথলিনের চুল কেটে দিয়েছি। কেন কেটেছিস? কারণ ক্যাথলিন অনেক বড় ভুল করতে যাচ্ছিল। থ্যাঙ্কস টু শাওর অ্যান্ড টরবন। ভুলটা করার আগেই ওরা ঘটনাস্থলে চলে এসে ক্যাথলিন যে ভুল করার সাহস দেখিয়েছিল তার জন্য স্রেফ ছোট্ট একটু শাস্তি দিলাম। কৃতিকের ঘুরানো পেঁচানো কথা জট খুব বেশি খোলা হলো না এলিসার। তার আগে কয়েকজন সিকিউরিটি গার্ড এসে কৃতকে আর্জি জানিয়ে বলে, স্যার উনি গেট সিকিউরিটি গার্ডকে মেরে ক্যাম্পাসের ভিতর প্রবেশ করেছেন। কর্তৃপক্ষ থেকে ওনাকে ধরে ক্যাম্পাসের বাইরে বের করে দেওয়ার অর্ডার আছে। এলিসের চোখ ছোট ছোট করে কৃতে তাকিয়ে ইশারা করে বলল, কিরে বল, আমি তোর ফ্রেন্ড। কৃত ভুরু কুঁচকে একবার এলিসার ইশারত মুখের পানে চাইল, তারপর সিকিউরিটি পানে তাকিয়ে ঠোঁট উল্টে বলল, যা বলা হয়েছে তাই করুন। টেনে টুনে নিয়ে জানতো সে কখন থেকে সে কানের মাথা খাচ্ছে, পাগল মনে হচ্ছে। এলিসা কৃতের দিকে তেড়ে মেরে এসে বলল, জেকের বাচ্চা, আমাকে তোর পাগল মনে হয়? তবে খুব বেশি কাছে আসার আগে সিকিউরিটিরা সবাই মিলে ওকে ধরে টানতে টানতে নিয়ে গেল একেবারে ক্যাম্পাসের শেষ মাথা গেটের কাছে। কৃতিক ঠাই লাগানো জানালার সামনে দাঁড়িয়ে কফি পান করতে করতে সেই দৃশ্যটা দেখে ঠোঁট কামড়ে হাসছে। হাসতে হাসতে চোখ মুখের রং পরিবর্তন করে গোল ওর। এতক্ষণে হাস্যোজ্জ্বল গৌরবনের মুখটা ক্ষণিকের মাঝে কাঠিন্যতায় ছেয়ে গেল। মস্তিষ্ক ভেসে উঠল কাল সিসি ক্যামেরায় বন্দি অযাচিত মুহূর্তগুলো, সেই সাথে কালকের পার্টিতে ঘটে যাওয়া ছোট বড় প্রত্যেকটা ঘটনা। কাল বল নাচের সময় অরুকে এতটা কাছে পেয়ে কৃত নিজের মধ্যেই ছিল না। অজান্তে আটকে গিয়েছিল অরুময় ভ্রমরের গোলকধাঁধায়। সবসময় বাধ্য মস্তিষ্কটা তাল তাল হারিয়ে চলে গিয়েছিল অবাধ্য মনের বশে। তারপর ও যখন ওভাবে দৌড়ে চলে গেল, তখনই সম্বিত ফিরে পায় কৃত। ফিরে আসে কঠিন বাস্তবতায়। তবুও কোনো এক অযাচিত বিপদ থেকে ওরুকে প্রোটেক্ট করতে পিছু নিয়েছিল ওর।
কিন্তু অরু স্টেজের পিছনে চলে গেলে কৃতকে আর যাওয়া হয়নি সেদিকে। তার আগেই ওকে ডেকে ক্লাবের বাইরে নিয়ে যায় এলিসা। নিয়ে যাওয়ার অবশ্যই যথাযথ কারণ ছিল, তাই মনের মাঝে হাজারটা দ্বিধা থাকা সত্ত্বেও কৃতকে যেতে হয়েছিল এলিসার সাথে। ওদিকে অর্পণার শাওর এলিসাকে খুঁজতে খুঁজতে ব্যাক স্টেজে এসেছিল, কারণ এই পার্টি ওদের একমাত্র মিশন, আর ভীষণ এলিসা প্রোটেক্ট করা। কিন্তু আফসোসের বিষয়, এলিসা ওদের থেকে কৃতকে বেশি ভরসা করে। শাওর আর অর্পণ যখন ব্যাক স্টেজে অন্ধকার করিডোরের দিকে পা টিপে টিপে এগুচ্ছে, তখন পাশের রুম থেকে কারো ঘুংরামি আওয়াজ শুনতে পেয়ে হকচকিয়ে সেই দিকে দৌড়ে যায় ওরা। রুমটা তখন পুরোপুরি অন্ধকার ছিল না। ভেন্টিলেটর থেকে আসা বাইরের মৃদু আলোতে ওরা ভালোভাবেই দেখছিল ফ্লোরে অগোছালো হয়ে পড়ে মৃদু আওয়াজে কাতরাচ্ছে কেউ। দেখে মনে হচ্ছে খুব চোট পেয়েছে, কিন্তু কোথায় পেয়েছে ব্যাপারটা বোঝার জন্য ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালাতেই অরুর মুখটা দেখে আঁতকে ওঠে শাওর। শাওরকে এভাবে শক্ট করতে দেখে অর্ণব শুধালো, কিরে আঁতকে উঠলি কেন? শাওর চোয়াল শক্ত করে উদ্বিগ্ন হয়ে বলল, অর্ণব, এটা তো অরু, তৃতীয় স্টেপ সিস্টার। হ্যাঁ, তাই তো দেখছি। কি হলো বলতো মেয়েটা? শাওর অর্ণবের কলার চেপে ধরে হিসিয়ে বলল, তাই তো দেখছি মানে? খবরদার এটা যাতে জেকের কানে অবধি না পৌঁছায়, তাহলে তো অ্যারেঞ্জ করা এই পার্টি ফার্স্ট লন্ডভন্ড করে দিতে এক সেকেন্ড ভাববে না। এখন চল, তাড়াতাড়ি ওকে সারিয়ে তুলতে হবে। অর্ণব শাওরের হাত টেনে থামিয়ে দিয়ে, ওয়েট, তুই এত প্যানিক হচ্ছিস কেন? তাছাড়া ও স্টেপ সিস্টার হয় জেকে। শাওর ওকে মাঝে পথে থামিয়ে দিল। দেওয়ালেরও কান আছে, এখন মুখ ভঙ্গিমা করে বলবো। তুই ভুল ভাবছিস অর্ণব, ওসব সিস্টার ফিস্টার কিছু না। জেকে এই মেয়ের প্রতি লিটারেট আপসেট। এই মেয়েটার জন্য ও পাগলামি তুই নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবি না। ওর সবার সামনে যেমন ভাব দেখায়, যেন হি ডিড নট ফাকিং কেয়ার, বাট অ্যাকচুয়ালি হি কেয়ার। নো নো, কেয়ার ইজ আর লেইং ওয়াট, এর থেকেও বেশি কিছু। অর্ণব শাওরের কথায় হেসে উড়িয়ে দিয়ে বলল, আজ বোধ হয় তুই একটু বেশি খেয়েছিস শাওর। কৃতিক হাঁটুর বয়সে একটা মেয়ের প্রতি আপসেট, তাও যার সাথে কিনা সম্পর্কের দিক দিয়ে ও দা কুমড়া সম্পর্ক, আর তুই এটা আমাকে বিশ্বাস করতে বলছিস? হ্যাঁ? একটা উপহাসের হাসি বেরিয়ে এলো অর্ণবের ঠোঁট গলিয়ে। তবুও যদি তুই হতি তাহলে এটা কথা ছিল। কৃতের মতো পার্সোনালিটি কোনরূপ কম্প্রোমাইজ না করে মানুষ কিনা নিজের অর্ধেক বয়সী স্টেপ সিস্টারের প্রতি আপসেট, হাহা, ভেরি নাইস জোকস। অর্ণবের যুক্তি পিছনে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, আচ্ছা, তোকে বিশ্বাস করতে হবে না। অ্যাটলিস্ট আমার কথাটা রাখ। ব্যাপারটা কৃতকে জানানো যাবে না, কোনোভাবেই না। কি জানানো যাবে না আমাকে শান? পেছনের দরজা থেকে কৃতের চমৎকার পুরুষান্বিত কণ্ঠস্বর ভেসে আসতেই শাওরের চোখ বেরিয়ে আসে উপক্রম। আড়ালে শুকনো ঢোক গিলে শাওর শুধালো, যে কে কে তুই এখানে হঠাৎ? কৃত এগিয়ে আসতে আসতে জবাব দিল, একজনকে খুঁজছি অর্ণব। শর্ত, কে পড়ে আছে এখানে? এতক্ষণ শাওরের কথা মজা নিল, এখন কেন যেন অর্পণের ও একটু একটু সন্দেহ হচ্ছে, তাই ও নিঃশব্দে সরে গেল। অর্ণব শর্তেই অরুর মলিন অবচেতন মুখটা দৃশ্যগত হলো কৃতের। খানিকক্ষণ আগে একটু একটু কাতরালো, এখন পুরোপুরি নিস্তব্ধ অরু। মায়াবী কোমল গোলগাল মুখটা ফ্যাকাশে ছাপ সুস্পষ্ট। কৃতের টু শব্দ না করে চুপচাপ এগিয়ে গিয়ে আলগোছে কোলে তুলে নিল অরু। তুলতুলে নরম অসাড় শরীরটাকে। অর্ণব শাওরকে কৃতকে নিস্তব্ধ দিতে পারছে না। এ যেন ঝড়ের পূর্বাহ্লাদ। কে করেছে এটা? কৃতকে আওয়াজ পেয়ে সস্থির নিঃশ্বাস ছেড়ে শাওর জবাব দিল, জানি না, হঠাৎ কারো গোঙামির আওয়াজ।
পেয়ে ছুটে এলাম আর এসে দেখলাম অরুকে। অরুকে নিয়ে এই রূপ ত্যাগ করতে করতে রুষ্ট কণ্ঠে অর্ণবকে আদেশ করার মতো বললেন, 5 মিনিটের মধ্যে সিসি ক্যামেরা ফুটেজগুলো সেন্ড করবি আমাকে। কোনো অন্ধকার রুমে ফুটেজ যাতে বাদ না থাকে। ঘড়ির কাঁটা তখন 11টার ঘর ছুঁয়েছে। বাইরে হাড় কাঁপানো ঠান্ডা, রাস্তাটা পুরোপুরি নিস্তব্ধ ছেয়ে আছে। একে একে সোডিয়াম নিয়ম আলো পিছনে ফেলে সামনে একগুচ্ছ কৃতিকের কালো রঙা মার্সিডিজটা নিজেই ড্রাইভিং সিটে বসে খুব সাবধানে প্যাসেঞ্জার সিটে অরুকে বসিয়ে সিট বেল্ট লাগিয়ে দিয়েছে। মাথাটা সাবধানে রেখে দিয়েছে গাড়ির ব্যাক সিটে, যাতে অরু কোনো রূপ কষ্ট না হয়। তাই হাইওয়ে রাস্তাতে খুব অল্প স্পিডে ড্রাইভ করছে কৃত। কিন্তু ভিতরে কুণ্ডলি পাকানো ক্রোধে তোপে বারবার নিজের অজান্তে সে স্পিড বেড়ে যাচ্ছে দ্বিগুণ। পরক্ষণে অরু মলিন অবচেতন মায়া মায়া মুখ পানে তাকিয়ে সে স্পিড কমিয়ে আনতে পুনরায়। এমনভাবেই মেজাজের তারতম্য চলছিল পুরো রাস্তা জুড়ে। কিন্তু হঠাৎ করে ফোনে ভাইব্রেট আওয়াজ পেয়ে পুরোপুরি গাড়ি থামিয়ে দিল কৃত। এরপর ব্লুটুথ কানে লাগিয়ে ফোনের ভিডিও চেক করতে করতে বলল, হ্যাঁ বল অর্ণব। অর্ণব ক্ষীণ আওয়াজে বলে, বলছি যে কাজটা করেছে তার সাথে কি করবি? কৃতকে ফোনে ততক্ষণে আসল কার্পিটের চেহারা ভেসে উঠেছে। তাকে আর কাজে পারিশ্রমিক দেব, চল শক্ত করে কথায় জবাব দিয়ে। কল কেটে ভিডিওতে মনোযোগ দিল কৃত। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে ক্যাথলিনের মুখের সামনে ফ্ল্যাশ লাইট জ্বালানো। ওর প্রথমে অরুকে রেগেমেগে কিছু বলে, তারপর জামার আড়াল থেকে কিছু একটা বের করে অরুর মুখের সামনে স্প্রে করতে অবচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ল অরু। অরু যখন পুরোপুরি অবচেতন ঠিক তখন ওর থেকে ভয়ঙ্কর কাজ করতে উদ্যোগী হয় ক্যাথলিন। ও কোথা থেকে যেন একটা কাঁচি এনে অরুর চুলগুলো মুষ্টিবদ্ধ করে সেগুলো কাটার জন্য উদ্যত হলো। ঠিক তখনই শাওর আর অর্মন চলে আসে সেখানে, আর ক্যাথলি লুকিয়ে পড়ে ডেকোরেশনের স্তূপাকার কাপড় চোপড়ের আড়ালে। কৃত পুরো ভিডিওটা দেখে বিড়বিড় করে বলল, তার মানে ক্যাথলিন এখনো পার্টিতে উপস্থিত। এরপর মোবাইলটা আগের জায়গায় রেখে অবচেতন অরুর দিকে খানিক ঝুঁকে গিয়ে মৃদু আওয়াজ কৃতি বলে, আমার কথা কেন শুনিস না? বলতো কে আছে এই দুনিয়ায় যে আমার মতো করে তোকে প্রোটেক্ট করবে? ভিতর থেকে দীর্ঘ শ্বাসটা বের করে দিয়ে কৃতিক অরুর মুখটা তীক্ষ্ণ চোখে খুব কাছ থেকে পরখ করে বলে, অ্যাম সরি হার্টবিট, বাট আই উইল টেক ডিবেন। গতকাল রাতের কথা ভাবতে ভাবতে কখন যে হাতের কফি শেষ হয়ে গিয়েছে টের পায়নি কৃতি। কিন্তু যখন টের পেল মগটা পুরোপুরি খালি হয়ে গিয়েছে, তখনও কফিহীন চ্যাটচ্যাটে মগটার দিকে তাকিয়ে কপট হেসে বলে, সরি ক্যাথলিন, তুমি আমার বেস্ট ফ্রেন্ড কাজিন। কিন্তু তুমি তো খুব বড় ভুল করেছ, আমার দুর্বলতা হাত দিয়ে ফেলেছ। তাই ছোটখাটো শাস্তি তো তোমাকে পেতেই হবে। কৃত নিজ কথা শেষ করে সিরামিকের কফির মগটা হাতে করে ফেলে দিল মেঝেতে। সঙ্গে সঙ্গে বিকট ঝনঝন আওয়াজে মুখরিত হলো পুরো অফিস রুম। এত কিছুর পর কৃতকে মস্তিষ্কে একটা প্রশ্ন গেঁথে যায়, সবকিছু রেখে শুধুমাত্র অরুর চুলই কেন কাটতে গিয়েছিল ক্যাথলিন? দিগন্তের অন্তিম প্রহর চলমান, সূর্য পশ্চিম আকাশে মিলিয়ে গিয়েছে সে কবেই। তার সূক্ষ্ম সোনালি মিহিয়ে যাওয়া আলো ছটা দেখে মনে হয় রাত নামেনি এখনো। সন্ধ্যাবেলাতে আটকে আছে প্রকৃতি। পশ্চিম আকাশে সূর্যের শেষ
আলোটুকু হানা দিল পুরো আকাশে, ঠিক তার বিপরীত, যেখানে ঘন কালো মেঘ গুড় করছে। এক পলক তাকালে মনে হয় এখনো তুফান ধেয়ে আসবে। ভর সন্ধ্যাবেলায় মহল্লা গুড়ানি আর দমকা হাওয়ার পেছনে ফেলে বাসায় ফিরছেন কৃতিক। সাধারণত সপ্তাহ 3 দিন মাইক্রোনোমিক্স এর উপর ক্লাস থাকে কৃতিকের। তাছাড়াও বাকিটা সময় পাহাড়ে দুর্গম কোনো রাস্তায় বাইক রাইড, নয়তো অন্ধকার রুমে শুয়ে বসে অডিও বুক শুনে কাটিয়ে দেয় ও। নিজের একঘেয়ে জীবনটা বড়ই অপ্রীতিকর কৃতিকের কাছে। মাঝে মধ্যে মনে হয় এমন জীবন থাকার চেয়ে না থাকাই শ্রেয়। সোনার চামচ মুখে দিয়ে বিত্তশালী পরিবারে জন্ম হওয়া কৃতের আশেপাশে মানুষের অভাব ছিল না কোনো কালেই। তবুও সে ছিল চিরাচরিত একা। এত টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, ক্ষমতা, সবকিছু ওর কাছে মূল্যহীন ছিল বরাবর। বুঝ হওয়ার পর থেকে কোনোদিন কোনো আবদার অপূর্ণ রাখেনি কৃতে, হোক সেটা ন্যায় আবদার কিংবা অন্যায়। এই সোনার মোড়ানো জীবন কৃত আজন্ম যেটা পায়নি সেটা হলো ভালোবাসা, আদর, স্নেহ আর পরিবার নামক অদৃশ্য বন্ধন, যার দরুন ছোট থেকেই নরম হৃদয়ে তৈরি হওয়ার জন্য সকল উপকরণ সর্বস্ব বাদ দিয়ে স্কুল কলেজে ভার্সিটি সবখানে ভর্তি করেছেন নিজের ক্ষমতা আর নেতৃত্বের প্রভাবে। নেতৃত্ব আর কর্তৃত্বের মাঝে রক্ত মাংস হৃদয়টা কবে যে পাথরের রূপ ধারণ করেছে তা টের পায়নি কৃতিক। ঢাকা দক্ষিণে প্রাক্তন মেয়র, তার উপর বর্তমান মন্ত্রী জামশেদ জাওয়ান চৌধুরী একমাত্র ছেলে জায়ান্টকৃত চৌধুরী পাবলিক ভার্সিটিতে বাঘাপাকা ছাত্রনেতা থেকে শুরু করে একলা ছোট বড় পাতিনেতা সবাই সমূহ করে চলতো নর্থ সাউথ পড়া অবাঙালি চেহারা কৃতকে। পুরনো ঢাকার অলিগলিতে যে কোনো চায়ের আড্ডায় কিংবা মিছিল মিটিংয়ে কৃতের নাম ছিল সবার মুখে। দিন আর রাত নেই, মারামারি, কাটাকাটির মিছিল, মিটিং থেকে শুরু করে সবকিছুতে কৃতের এই ইশারায় সবাই তৎক্ষণাৎ হাজির হতো বিনা বাক্যে। এক সময় পুরান ঢাকার রাস্তাঘাট সবাই একই বুলি আওড়াতো, জামশেদ জাওয়ানের বডিগার্ড দরকার নেই, তার ছেলে একাই 100। একটা অপারগর নিশ্চিত হৃদয় নিংড়ানো অদম্য কষ্টে হাঁটতে হৃদয়টা পাথর বানিয়েছে নেতৃত্ব জয় জয়কার তখন ভালোই ছিল কৃত। উঠতে বসতে দলের লোকেরা ভালো মন্দ খেয়াল রাখতে রাখতে সময় কেটে যেত ওর। কিন্তু 8 বছর আগে হঠাৎ করে হৃদয়ে অরুর আগমন, আর অরুর সাথে করা সেই ছোট্ট একটা ভুলের জন্য সব ছাড়তে হয়েছিল ওকে। নিজের বাড়ি, নিজের দেশ, নিজের কর্তৃত্ব, নিজের দল, নিজের লোক, সবকিছু ছেড়ে 1000 মাইল দূরে ধরাবাঁধাহীন কৃতিককে বন্দী হতে হয়েছিল আমেরিকার মতো নিয়মতান্ত্রিক সমাজে। তখন থেকে মানুষের উপর কৃতিকের চরম বিরক্ত। তখন থেকেই ওর কাছে ভালোবাসা মানে স্বার্থের হাসিল। স্বার্থের পৃথিবীতে নিঃস্বার্থে ভালোবেসে বুকে টেনে নেওয়া মানুষ উপস্থিত কল্পনার বাইরে কিছুই না। প্রথম দিকে আমেরিকার দিনগুলো কৃতিকের জন্য ছিল ভয়ঙ্কর, কষ্টদায়ক আর বিভৎস। যে কৃতিক ডানে বামে পিছনে মানুষ ছাড়া একদম বাইরে পা রাখত না, সে নিজের জন্য একটা হাউস মেড কিংবা সার্ভেন্ট পর্যন্ত নিয়োগ দেয়নি। আমেরিকার বাসা পরে যোগাযোগ ছিন্ন করেছে দেশের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা শুভাকাঙ্ক্ষীর সাথে, এমনকি নিজের বাবার সাথেও। দিনের পর দিন খেয়ে না খেয়ে কক্ষবন্দি দুর্বিষহ জীবন কাটিয়েছ। এভাবেই দিন মাস যেতে যেতে একটা পর্যায়ে এসে উগ্রতার সীমা পৌঁছে যেতে থাকে কৃত। হুট করে রেগে যায়, যাকে তাকে একটুতে আঘাত করে বসে। দিগ্ভ্রান্তের মতো বাইক রাইড করা থেকে শুরু করে নিজের হাত কাটা কি করেনি ও। কৃতিকে যখন নিজের জন্য অনিরাপদ হয়ে পড়ে তখন অ্যাঞ্জেল এর মতো আবির্ভাব ঘটে ওর মতো ছন্নছাড়া আর 3 জন মানুষের। তাদের জীবন ও ভালোবাসা বড্ড অভাব। এক একজনার জীবন যেন এক একটা ট্র্যাজেডি। এলিসা অর্ণব আর শাওর পরক্ষণে সাইকিয়াট্রিস্ট
পরামর্শ একটু একটু করে স্বাভাবিক করে তোলে কৃতকে। এজন্যই তো কৃতকে হাউস পাসওয়ার্ড প্রতিবার হ্যাক করে ওরা। আর সাইকিয়াট্রিক্সের পরামর্শ মতে প্রত্যেক উইকেন্ড একজন না একজন চলে আসে জনমানবহীন শুনশান এই শহরতলিতে। আর অরু, সে তো তখন খুব ছোট্ট। কৃতের পুরুষালিত হৃদয়ে হঠাৎ জন্মানো অজানা মায়া, অজানা অনুভূতি, অজানা আসক্ত কিছুই ওর বোধগম্য নয় তখন। তবুও কৃতের অরুর ওপর আকাশসম রাগ, জিদ আর অভিমান ছড়াছড়ি। 8 বছর পরে সে নাও অরুকে ভুলতে পারছে, নাও নিজের রাগটা অরুর ওপর ঠিকভাবে প্রয়োগ করতে পেরেছে। এত বছর পর আবারও আটকা পড়েছে বহু দূরে ফেলে রাখা আশার সেই পুরানো মায়া ডোরে। কেনই বা পড়বে না? অরুর প্রতি কৃতের আসক্তটা যেন 1-2 দিনের নয়, তার উপর অরু এখন সদ্য যৌবনে পা রাখা অষ্টদশী রমণী। কৃত যখন মায়া পড়েছিল তখন নিতান্তই কিশোরী অরু, গরম বরণ ও তেমন ছিল। আর তখন সর্বাঙ্গ রূপে ছড়াছড়ি তার। কি নেই ভালোবাসাহীন একাকী হৃদয়ের কৃতের অদম্য বাসনা পূরণের জন্য সবকিছুই উপস্থিত ওর মাঝে। তাহলে কৃত কেন পারছে না খুব সহজে অরুকে আপন করে নিতে? কৃত তো সমাজের নিয়ম কিংবা নিন্দা কোনোটাকেই পরোয়া করে না কোনো কালেই। তবুও হৃদয় মাঝারে কেন এই পাহাড়ময় দূরত্ব? আপাতত নিজ মন গহীনে অযাচিত প্রশ্নের কোনো উত্তর নেই কৃতের কাছে। তাই পেছনের কথা মাথা থেকে ছেড়ে ফেলে দিল। ভিতরে দীর্ঘশ্বাস নিগড়ে বের করে পাসওয়ার্ড টিপে মেইন ডোরে খুলে ঘরের দিকে পা বাড়ালো কৃত।